আচ্ছা ধরুন একটি মানুষের সাথে একটি জিনের বিয়ে হলো, তাহলে ওই মানুষটির সংসার কেমন হবে একবার ভাবুন তো। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। প্রতিদিনের মতো আজও বাসার হুজুরের কাছে কুরআন শরীফ পড়ছিলাম। তখন আম্মু আসলো হুজুরের সাথে কথা বলতে জিন সম্পর্কে, কেননা আম্মুর ওপর একটি জিনের আসর ছিল, কিন্তু সেইটি আম্মুকে বেশি একটা সমস্যা করত না। কিন্তু আম্মু এইসব পৈশাচিক বিষয়ে খুবই ভীত একজন মানুষ। তাই সে হুজুরকে বলেন ওই জিনটির আসর থেকে নিরাপদ থাকার জন্য হুজুর যেন তাকে কিছু আমল শিখিয়ে দেন। তারপর হুজুর আম্মুকে বেশ কিছু আমল শিখিয়ে দেয় এবং কথা বলার একটা সময় হুজুর আমাদের একটি ঘটনা শোনায়। প্রথমে হুজুরের পরিচয় দেই। হুজুর একটি মসজিদে নামাজ পড়ায় ও একটি মাদ্রাসায় পড়ায়। এছাড়াও তিনি আগে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সাহায্যে জিনের আসর ছাড়ানো বা এসব ধরনের কাজ করতেন। তার কাজ যেহেতু জিনে ছাড়ানো, তো একদিন এক লোক আসে তার কাছে, তার মেয়ের ওপর জিন ভর করেছে। হুজুর যায় এবং অনেক কষ্টে জিনকে ছাড়ায়, কিন্তু জিনটি হুজুরকে হুমকি দেয় তার ছেলেকে মেরে ফেলার জন্য। কাজ শেষে হুজুর বাড়ি ফিরে যায়, গিয়ে দেখে বাসায় কান্নাকাটি। হুজুরের আর বুঝতে বাকি রইল না যে বাসায় সেই জিন কোনো একটা সমস্যা করেছে, কেননা সে যা বলছিল আমি এর বদলা নেব এবং খুবই শীঘ্রই নেব। সে বাসায় ঢুকে দেখে তার স্ত্রী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তাই সবাই তাকে ধরে এবং জ্ঞান ফিরিয়ে আনার উদ্দেশ্যে নাকে মুখে পানি দেয়। অন্যদিকে তার 1.5 বছরের ছোট ছেলেটি রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকে। হুজুর রীতিমতো বেসামাল হয়ে পড়ে। জ্ঞান ফিরলে হুজুরের স্ত্রীকে সবাই কি হয়েছে তা সম্পর্কে জানতে চায়। তখন হুজুরের স্ত্রী বলেন, আমি বাবুকে প্রতিদিনের মতো খাইয়ে ঘুম পাড়িয়ে গোসল করতে যাই। গোসল করে এসে দেখি বাবু হাওয়ায় ভাসছে আর বলছে প্রতিশোধ। যে বাচ্চা কথা বলতে পারে না সে কথা বলছে। আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আর কিছু খেয়াল নেই। এর কিছুদিন পর হুজুর তার স্ত্রীর অনুরোধে এই জিন ভর করলে তা ছাড়ানো বাদ দেয়, কিন্তু সে আল্লাহর কালামের মাধ্যমে মানুষের ক্ষতি কাটানো, ঝাড়ফুঁক এ সমস্ত করতেন। এক কথায় তাদবীর করতেন এবং মানুষও ভালো ফল লাভ করত বিধায় তার অনেক নাম ছিল। একদিন এক লোক আসে ঢাকা থেকে। লোকটি বলে, হুজুর আমার মেয়ের বিয়ে হয়েছে 1.5 বছর, কিন্তু সে এখনও নিঃসন্তান এবং দিনে দিনে মেয়ের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে বলে আপনার কাছে আসলাম। এখানে লোকটি বারবার বলছিল আমার মেয়ের জামাই একটু অদ্ভুত। হুজুর বিভিন্ন কথার এক পর্যায়ে লোকটির কাছে তার মেয়ের জামাই সম্পর্কে জানতে চাইলে লোকটি বলে, আমার মেয়ের জামাই একটি ব্যাংকে চাকরি করে এবং সে খুব ভালো মনের মানুষ ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে আমাদের সাথে কখনো খাবার খেতে চায় না। একসাথে খাবারের কথা বললে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। এই যে ধরেন অফিস থেকে এসে বলে খেয়ে এসেছি, পেট ভরা, আজ একজন দাওয়াত দিল, তার বাসা থেকে খেয়ে এসেছি, ইত্যাদি ইত্যাদি। আর এই কারণে আমাদের মেয়ের জামাইকে আমার খুব অদ্ভুত লাগে। তখন হুজুর সেই লোকটিকে জিজ্ঞেস করল, আচ্ছা ছেলেটির বাবা মার সাথে আপনাদের বর্তমানে কোনো পরিচয় আছে? লোকটি উত্তর দিল, না হুজুর, ওর বাবা মা কেউ নেই, মূলত ও এতিম এবং আমার মেয়ের সাথে ওর বিয়ে ভালোবাসার সম্পর্কের মাধ্যমে। একমাত্র আদরের মেয়ে, তাই কোনো বাধা দিইনি। আর বাধা দিবই বা কী করে? ছেলেটি নম্র, ভদ্র, নৈতিকতা এবং দক্ষতা ও যোগ্যতা, এছাড়াও ছেলেটি ছিল সরকারি চাকরিজীবী। দেখে আমরা মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাই। খুশি হয়েছিলাম মেয়ে এত ভালো একটি ছেলে নির্বাচন করেছে তার জীবনের জন্য। হুজুর বলল, আচ্ছা আমি যেটা ধারণা করছি সেটা প্রমাণ করতে আমাকে আপনার মেয়ের জামাইয়ের সাথে দেখা করতে হবে। আমি সামনের শুক্রবার বিকেলে আপনাদের বাসায় আসব এবং হয়তো আপনাদের বাসায় অনেক সমস্যা হবে, কিন্তু যেভাবেই হোক আপনাদের সেদিন আপনাদের মেয়ের জামাইকে বাসায় রাখতে হবে। শুক্রবারের দিন আসলো। হুজুর লোকটি কর্তৃক পাঠানো গাড়িতে তাদের বাসায় গেল, কিন্তু ছেলেটি কিছুতেই হুজুরের সাথে দেখা করতে ইচ্ছুক ছিল না। অবশেষে অনেক জোর জবস্তি করে ছেলেটিকে রাজি করানো হলো। ছেলেটি হুজুরের সামনে আসলে হুজুর ছেলেটির সাথে স্বাভাবিক ব্যবহার করলেন। হুজুর সেই বাসায় তাকে মেহমানদারি স্বরূপ যে খাবার খেতে দেওয়া হয় সেই খাবার হুজুর খেতে খেতে ছেলেটিকে খেতে বলে, কিন্তু ছেলেটি কিছুতেই সেই খাবার খেতে চাচ্ছিল না। সেই নানা অজুহাত দেখায় যে আমার পেট ভরা, বাইরে থেকে খেয়ে এসেছি। এইভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে হুজুর ছেলেটির হাত চেপে ধরে জিজ্ঞেস করেন, তুই কে? তখন ছেলেটি ইতস্তত সূচক মনোভাব নিয়ে বলে, আমি এই বাড়ির জামাই। হুজুর তখন আবারও এক প্রশ্ন করলেন। ছেলেটি একই ধরনের উত্তর দিল। বাক বিতণ্ডার এক পর্যায়ে হুজুর ছেলেটির বুড়ো আঙুল চেপে ধরেন এবং কিছু সূরা পড়তে শুরু করেন। কিছু সময় পর জিজ্ঞেস করেন, কে তুই? এভাবে ধস্তাধস্তির এক পর্যায়ে ছেলেটি হুজুরের সামনে নত হয়ে স্বীকার করে। তখন সে বলে, আমি ইদ্রিস, ছদ্মনাম। আমি একজন জিন,
তখন হুজুর বলে, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তখন হুজুর জিনটিকে বাকি কথা বলতে আদেশ দেয়। জিনটি বলে, আমি ওনার মেয়েকে প্রথম দেখায় খুব পছন্দ করে ফেলি, ভালো লাগে। ওনার মেয়েও আমাকে পছন্দ করত, কিন্তু আসলে জানতো না যে আমি মানুষ নই। তখন হুজুর বলে, আসলে আপনাদের মেয়ে নিঃসন্তান হওয়ার কারণ হলো এই মানুষটি গর্ভে জিনের সন্তান হতে পারে না, আর একটি জিনের সাথে থাকা কারণে তার স্বাস্থ্যের এই দুর্দশা। আসলে আপনারা যথাযথ সময় কোনো হুজুরের শরণাপন্ন না যদি হতেন, আপনার মেয়ে হয়তো আর বেঁচেই থাকতো না। জিনটি তখন বলে, আমি আপনাদের মেয়েকে খুব ভালোবাসি এবং আমি ওর কাছেই থাকবো। তারপর হুজুর জিনটিকে অনেক কষ্টে বাধ্য করেন মেয়েটির কাছ থেকে চলে যেতে, আর জিনটিকে বন্দী করেন, কেননা এর আগে এক ভুলে হুজুর তার এক সন্তানকে হারিয়েছেন। হুজুর তারপর মেয়েটিকে কিছু আমল দেয়। এই ছিল হুজুর কর্তৃক ঘটনা। আমার লেখায় হয়তো অনেক ভুল আছে, গুছিয়ে লিখতে না পারার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, 100% সত্যি ঘটনা এটি। আমরা চলে যাব আমাদের অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘটনা শুরুর আগে আমি আমার পরিবারের কিছু বর্ণনা আপনাদের সামনে দিতে চাচ্ছি। আমার পরিবারে আমার বাবা, আমার মা, আমার 2 বড় বোন এবং আমি। আমার বাবা একটা সময় উবার চালাতেন। ব্যাপারটা এমন ছিল না যে করোনার যখন সময় ছিল তখন চাকরিচ্যুত হওয়ার কারণে বাবা উবার চালাতেন। বাবা আসলে অনেক আগের থেকে উবার চালাতেন। ওনার গাড়ি চালানোর একটা আলাদা ধরনের শখ ছিল। উনি যখনই গাড়ি নিয়ে বের হতেন, দেখা যেত যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরে দূরে ভ্রমণের উদ্দেশ্যে চলে যেতেন। তো সেখান থেকে আসলে ওনার উবার চালানোর শখটা শুরু। তো উনি উবার চালাতেন। আমিও বেশ কয়েকবার বাবাকে বলেছিলাম যে বাবা, আমিও তোমার মাঝে মাঝে একটু চালাতাম গাড়িটা, উবার চালাতাম, তাহলে হয়তোবা আমাদের ফ্যামিলি ইনকামটা একটু আগের থেকে একটু ভালো হতো। কারণ বাবা নর্মালি দিনের বেলা উবার চালাতেন, আর আমি চাইছিলাম যে আমি রাতের বেলা 12টার পর থেকে চালাই। তাহলে হয় কি, এয়ারপোর্ট থেকে যে সমস্ত মানুষজন বিভিন্ন দেশ থেকে আসেন তারা রাতের বেলা উবারে জার্নিটা করেন। তো তখন মোটামুটি বেশ ভালো অঙ্কের একটা ইনকাম করা যায়, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে ভ্রমণ করেন জন্যে সেখানে উবার চালানোটা বেশ সুবিধাজনক। আর রাতের বেলা ফ্লাইট থাকে, তো সেজন্য মোটামুটি ভালো যাত্রীও পাওয়া যায়। কিন্তু বাবা আমার কথা কখনোই শোনেননি। উনি বারবার বলেছেন যে তোমার লেখাপড়া আছে, তুমি লেখাপড়া করো, তোমার এখন এসব করার সময় না, লেখাপড়া করো, ভালো একটা চাকরি বাকরি করবা, এসব তোমার করার প্রয়োজন নেই। আমি বাবা আমার তোমাদেরকে খাবার দাবার, তারপরে তোমাদের থাকার বাসস্থান, কাপড় চোপড় এসব প্রোভাইড করতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আমি করতে পারি, সেটা তোমরা করতে পারো না। তো বাবা একেবারে নাছোড়বান্দা, উনি সবসময় আমাকে বারণই করতেন। তো প্রত্যেকবারের মধ্যে এবারও বারণই করে দেন। আমার ব্যাপার একটু বলি, আমি একজন স্টুডেন্ট ছিলাম তখন। আমি তখন বিএসসি সেকেন্ড ইয়ারে পড়তাম। আমার বিএসসিতে থাকার কারণে মোটামুটি কলেজের ভার্সিটিতে রেগুলার ক্লাস করতে হতো। তো ক্লাস করতে হতো জন্য আমি তো দিনের বেলা সময় পেতাম না। যেহেতু দিনের বেলা সময় পেতাম না, সেই জন্যই আমি বাবাকে বলেছিলাম যে আমি রাতের বেলা উবারটা চালাই। তো বাবা তো রাজি হননি। তো এভাবেই আমাদের দিনগুলো ঠিকঠাক কেটে যাচ্ছিল, দিন কাটছে, আর আমাদের পরিবারের অবস্থাও আগের মতোই আছে। তো একটা সময় হয় কি, আমার বাবা একদিন রাতের বেলা উবার চালাতে বের হন এবং বাসায় আসেন। উনি আগের দিন কিছুটা অসুস্থ ছিলেন, যদিও আমরা তখন বুঝিনি, কারণ আমাদের কাছে এত পরিমাণ টাকা পয়সাও ছিল না যে সামান্য পরিমাণ অসুস্থতার জন্য মানুষ যে ডাক্তারটা দেখায় সেটার জন্য আমাদের ওরকম সুযোগ সুবিধাটা ছিল না। তো বাবার অসুস্থতার পর 2 দিন উনি আর উবার চালাননি। তৃতীয় দিন বাবা একটু উঠে গাড়ি নিয়ে বের হতে যাওয়ার সময় উনি হুট করে গাড়ির সামনে পড়ে যান। তো আমরা সবাই যখন বাইরে বেরিয়ে দেখি যে বাবা পড়ে গিয়েছে, তখন বাবার কাছে আমরা যখন যাই তখন দেখি যে বাবার শ্বাস প্রশ্বাস চলছে এবং বাবা অজ্ঞান হয়ে আছেন। তো বাবাকে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাদেরকে বলেন যে বাবার স্ট্রোক হয়েছে এবং অবস্থা খুবই সিরিয়াস, উনি আর সার্ভাইভ নাও করতে পারেন, আর যদি সার্ভাইভ করেনও তারপরে হয়তো প্যারালাইজড হয়ে থাকবেন। তো সেখানে প্রায় 2-3 সপ্তাহের মতো চিকিৎসা হয়, বাবাকে আইসিইউতে রাখা হয়, অনেক টাকা খরচ হয়। আমাদের সেভিংসের যত টাকা ছিল সব আমাদের একদম পানির মতো বেরিয়ে যায়। টাকাটা আসলে বড় ফ্যাক্ট ছিল না, ফ্যাক্ট ছিল বাবার ঠিক হওয়াটা। কারণ আমাদের পরিবারে বাবাই একমাত্র মানুষ ছিলেন যিনি রোজগার করতেন। বাবা ছাড়া তো আর কেউ রোজগার করতেন না। যেহেতু রোজগার করার ব্যক্তি একজনই, তো সেই ক্ষেত্রে বাবা যদি রোজগার না করেন তাহলে আমাদের সংসার চলবে কি দিয়ে? তাই আমরা বাবার চিকিৎসার কাজে খুব তোড়জোড় লাগাই যে বাবা দ্রুত সুস্থ হয়ে যাবে, নিয়ে আশা করছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ দ্রুত আমার বাবাকে সুস্থ করে দিন। কিন্তু আসলে মানুষ যা চায় সবসময় তো সেটা হয় না। তো মোটামুটি 20-22 দিন আইসিইউতে থাকার পর আমার বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার কাঁধে চলে আসে, কারণ বাড়ির একমাত্র ছেলে আমি। আমার ফ্যামিলিতে আরো 3 বোন আছে, তো তাদেরকে দিয়ে তো আর কাজ করানো সম্ভব না। এটা তো আমি মানে ভাই হিসেবে এবং বাসার একজন কর্মক্ষম পুরুষ হিসেবে এটা আমি কোনোদিনও চাইবো না। আমার আমার মনে হয় এটা শুধু আমি না, এটা কেউই চাইবে না। তো বাবার ইন্তেকালের পর উবার চালানোর দায়িত্বটা আমি নিয়ে নেই। আমি চিন্তা করি যে আমার যেহেতু কলেজ থাকে সকালবেলা, তো আমি কলেজে সকালবেলা গিয়ে বাসায় এসে ঘুম দিব এবং রাতের 12টা বা 11:30 পর থেকে আমি উবার নিয়ে বের হবো এবং ভোর 5টা পর্যন্ত আমি উবারটা চালাবো। চালানোর পর বাসায় এসে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে ঘুম দিব, ঘুম থেকে উঠে আবার মানে ভার্সিটিতে যাব। এই ছিল আমার আর কি চিন্তা ভাবনা। তো সেই অনুযায়ী আমি কাজ করতাম রেগুলার। 12টা 12:30 বা 11:30 মধ্যে আমি বেরিয়ে যেতাম, বেরিয়ে আবার 5টার দিকে ফিরে আসতাম। মোটামুটি বেশ ভালোই ইনকাম হচ্ছিল, এমন না যে ইনকাম খারাপ হচ্ছিল, কারণ আমি মেনলি টার্গেট করেছিলাম আমাদের এখানে যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টের আশেপাশের এরিয়াটা। তো আমি কোথায় থাকি সেই জিনিসটা আমি আসলে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি ঢাকার কোনো একটা অঞ্চলে থাকতাম। তো ঢাকা এয়ারপোর্টের কথা বলছি আমি। সময়টা হবে করোনার কিছুদিন পরে, মানে করোনা তখন আর নেই, সে সময় হচ্ছে আমার বাবা ইন্তেকাল হয়। তো আমি উবার চালানো শুরু করি, এভাবেই আমার দিনকাল চলতে থাকে। তো নর্মালি রাতের বেলা যে রাইডগুলো আমি পেতাম সেগুলো আমি আগেই বলেছি, আমি এয়ারপোর্ট এরিয়াতে মানে রাইড নিতাম। তো সেই ক্ষেত্রে এয়ারপোর্টের মানুষজনই বেশি থাকতো, আশেপাশে মানুষও কিছু থাকতো, এবং দেখা যেত যেহেতু রাতের বেলা ড্রাইভটা করতাম, রাইডগুলো নিতাম, তো সেই ক্ষেত্রে মানুষের পরিমাণ তেমন একটা বেশি ছিল না। রাস্তাঘাট বেশ শুনশানই থাকতো, কারণ রাতে 3টা 4টা পর্যন্ত তো এটা অনেক রাত। সে সময় তো সাধারণত রাতে মানুষজন খুব একটা বের হন না, আর বের হলেও তারা সাধারণত এরকম উবার টুবার খুব একটা ইউজ করেন না, কারণ সবারই তো একটা মানে সেফটির একটা ভয় থাকে। তো সেটা আমারও থাকতো, এই জন্য রাতের বেলা আমি এয়ারপোর্ট ছাড়া সাধারণত বাইরের যাত্রী খুব কমই তুলতাম। তো একদিন রাতের বেলা আমি উবার চালাতে বের হয়েছি। তখন আমার মনে আছে, তখন সময়টা হবে রাতের 11:50 বা 55 এরকম একটা সময় হবে। তো আমি রাইড নেওয়ার জন্য এয়ারপোর্টের আশেপাশে কোনো একটা এরিয়ার মধ্যে দাঁড়ানো। তো গাড়িতে ভালো লাগছিল না, অনেকক্ষণ যাবৎ বসে আছি, আজ রাইড খুব একটা পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে বেশ বোরিং ফিল হচ্ছিল, তাই হাতের মোবাইলটা হাতে নিয়ে গাড়ির বাইরে গিয়ে মানে আমি মানে গাড়ির মধ্যেই হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ পর মানে আমি একটা রাইড রিকোয়েস্ট রিসিভ করলাম। তো রাইড রিকোয়েস্টটা পাওয়ার পর আমি দেখলাম যে রাইডটা হচ্ছে মোটামুটি এমন একটা অবস্থায় যে আমি হয়তো বা ওই রাইডটা দিয়ে খুব দ্রুতই আমার বাসায় চলে যেতে পারবো। তো আমি চিন্তা করছিলাম যে ঠিক আছে, তাহলে এই রাইডটা আমি নেই, যেহেতু রিকোয়েস্ট আমার এখানে ঢুকেছে। তো অনেকক্ষণ যাবত রাইডও পাচ্ছিলাম না, তো আমি রাইডটা অ্যাকসেপ্ট করার পর আমি গাড়িতে প্রবেশ করার পর গাড়ি স্টার্ট করি। গাড়িটা স্টার্ট করার পর আমি খেয়াল করি যে আমার মোবাইলের ব্যাটারিটা লো দেখাচ্ছে। তো আমি মোবাইল চার্জ দিতে যাব, এমন সময় আমার ফোনটাই অফ হয়ে গেল অলমোস্ট। তো আমি মানে ফোন চার্জ দিচ্ছি, কিন্তু ফোন খুব একটা ওরকম ভাবে চার্জ নিচ্ছে না। দেখা যাচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যে ডেস্টিনেশনে যাচ্ছি, আমি যে পিক আপ পয়েন্ট আছে সেখানে যাচ্ছি, সেখানে যেতে যেতে মোটামুটি 5 থেকে 10 মিনিট তো লাগেই। সাধারণত একটা মোবাইল চার্জ করলে সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 6% চার্জ তো উঠবেই, যদি সেটা ফাস্ট চার্জ সাপোর্টও না করে। আমারটা তো ফাস্ট চার্জ সাপোর্ট করতো, সেক্ষেত্রে এটা তো মোটামুটি 20 থেকে 30% চার্জ উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা উঠেনি। দেখা যাচ্ছিল আমার চার্জ ছিল তখন 2% এবং চার্জটা 3%-এ এসে আটকে আছে, চার্জটা উঠছে না। তো আমি ডেস্টিনেশনে যাওয়ার কিছুক্ষণ পর আমার ফোনটা বন্ধই হয়ে যায়। তো আমি ড্যাশবোর্ড থেকে, আমার নতুন একটা চার্জার ছিল, ড্যাশবোর্ডে সবসময় চার্জার থাকতো আমার কয়েকটা করে। তো আমি ড্যাশবোর্ড থেকে চার্জার বের করে আবার চার্জ লাগিয়ে চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু ডেস্টিনেশনে এসেই গিয়েছি, তো ডেস্টিনেশন আসার পরে যেহেতু ফোন বন্ধ হয়েছে, তাই হচ্ছে ওই প্যাসেঞ্জারের কাছে হয়তো বা নোটিফিকেশন গিয়েছে যে আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়ানো। তো আমি দাঁড়িয়ে আছি ফোন চার্জ দিয়ে গাড়ির বাইরে। কিছুক্ষণ পর বোরকা পরা এক মহিলা এলেন। উনি এসে আমার মানে হুট করে পেছনের দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লেন, আমার সাথে কোনো কথাও বললেন না। আমি গাড়িতে ঢুকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন? তখন উনি আমাকে বললেন যে কেন, আমি তো আপনাকে অ্যাপে দেখাচ্ছে না আমি কোথায় যাব, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা? তখন আমি ওনাকে বললাম যে আপা, আমাকে মাফ করবেন, আমার আসলে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু ফোনটা বন্ধ, তাই আমি আসলে দেখতে পাচ্ছি না যে আপনি যাবেনটা কোথায়, আসলে আমাকে একটু বলে দিলে ভালো হয়। তখন উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি চালাতে থাকো, আমি তোমাকে বলে দিব কোথায় কোন কোন জায়গায় গিয়ে টার্ন নিতে হবে। তো আমি তার কথা মতো গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালাচ্ছি আমি। গাড়ি চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পর উনি বারবার আমাকে হাতের ইশারায় দেখাচ্ছেন যে ওনাকে মানে কোথায় নিয়ে যেতে হবে।
এরকম ভাবে যেতে যেতে এক সময় মানে উনি আমাকে টার্ন নিতে বলেন, এবং খুব বিরক্তিকর ব্যাপার যেটা সেদিন ছিল, সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল এবং আমি কয়েকবার চিন্তা করেছিলাম যে যেহেতু রাইড পাচ্ছি না তো আমি বাড়িতে চলে যাব কিনা, কারণ বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছিল। দেখতে দেখতে এমন একটা অবস্থা ছিল যে রাস্তায় পানি উঠতে শুরু করে দিয়েছে, এই টাইপের একটা বৃষ্টি ছিল সেদিন। তো বৃষ্টিতে চলতে চলতে একসময় দেখা গেল কি পানির লেভেলটা এতটুকু রাইজ হচ্ছে যে আমার গাড়ির চাকাটা অলমোস্ট প্রায় ডুবে যাচ্ছে পানির ভেতরে। তো আর চাকা ঢুকে আমি চিন্তা করছিলাম, চাকা যেহেতু এরকম ভাবে পানিতে ডুবে যাচ্ছে, আমি বুঝতে পারছি গাড়ির সাইলেন্সারে যদি পানি ঢোকে তাহলে তো গাড়িটা বন্ধ হয়ে যাবে। বারবার এইটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে যদি রাস্তায় গাড়ি কখনো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি বা যে প্যাসেঞ্জার আমার সাথে আছেন আমরা দুজন তো গাড়িতে বসেই বা কিভাবে থাকবো, আর আমি ওনাকে পৌঁছে বা কিভাবে দিব না ডেস্টিনেশনে। তো কিছুদূর যেতে যেতে মানে বারবার আমি এই টেনশন করছিলাম যে কি হয় না হয়, গাড়ি যদি আবার বন্ধ হয়ে যায়। এরকম টেনশন করতে করতে মহিলা আমাকে একবার কিছু দূর যাওয়ার পর একটা পাশে মানে হাতের বাম পাশে একটা মানে কাঁচা রাস্তার দিকে দেখিয়ে বলেন ওই রাস্তাটা নিতে। উনি আমার সাথে কোনো কথা বলছিলেন না, জাস্ট উনি হাতের ইশারায় বলছিলেন আর আমি ওই মিরর ভিউতে ওনাকে দেখছিলাম যে উনি আমাকে কি বলছেন। তো আমি বাম পাশের রাস্তায় গেলাম, যাওয়ার পর দেখি যে রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা এবং বেশ উঁচু নিচু। আমার গাড়ি রীতিমতো সেখানে ধাক্কা খাচ্ছে আর মানে জাম করছে, এরকম মনে হচ্ছে গাড়ির চাকাগুলো খুব দ্রুত ওঠানামা করছে। রাস্তাটা খুব বাজে ছিল। তো কিছু দূর যাচ্ছি, যাওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপা এই রাস্তাটা তো ভালো না, এই রাস্তা দিয়ে না আসলে কি হতো না? আমি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম কোনো একটা উত্তরের অপেক্ষায়, কিন্তু উনি আমাকে কোনো উত্তর দিলেন না। আর যেহেতু উনি আমাকে উত্তর দিলেন না তাই আমি মানে নিজের মতো গাড়ি চালাতে থাকলাম এবং কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট যাওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপা এই রাস্তায় আর কতক্ষণ আমাকে গাড়ি চালাতে হবে? তারপর উনি বললেন মানে উনি কিছু তখন উনি কিছু বললেন না, উনি শুধু হাতের ইশারায় জাস্ট আমাকে সামনের দিকে এগোনোর জন্য ইশারা করলেন। আমিও সামনে এগোচ্ছি। তো এগোতে এগোতে কিছু দূর যাওয়ার পর আমি একটা মানে মাজার শরীফের মতো দেখতে পাই। তো উনি মাজার শরীফের কাছে এসে আমাকে আমার পিঠে হাত রাখেন, মানে গাড়ি থামানোর জন্য বলেন। আমি অবাক হয়ে যাই যে উনি মুখে কোনো কথা বলছেন না, কিন্তু উনি মানে হাতের ইশারায় যে গাড়ি থামাতে হবে সেটা আমার পিঠে হাত রেখে বলছেন, কোথায় যাবেন না যাবেন, কোথায় টার্ন নিতে হবে সেটা মুখে না বলে আমাকে উনি মানে হাতের ইশারায় বলছেন। নর্মালি তো ব্যাপারটা এরকম হয় যে আমরা যদি মানে যখন কোনো রিক্সায় উঠি, যদি রিক্সাওয়ালা আমাদের গন্তব্য না চিনে থাকেন তাহলে আমরা ওনাদেরকে বলে দিই যে আপনি হাতের ডান দিকে যান, এখন বাঁয়ে যান, এখন সোজা যান, এটা ওনাদেরকে আমরা বলে দিই। কিন্তু ওই মহিলা আমাকে এইসব কিছুই বলছিলেন না, উনি শুধু হাতের ইশারায় আমাকে মানে দেখিয়ে দিচ্ছিলেন যে এদিকে এদিকে যেতে হবে। আমি ভাবছিলাম হয়তো উনি কথা বলতে খুব একটা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে উনি যেভাবে আমাকে ইশারা করছিলেন সেভাবেই চালাচ্ছিলাম। তো ওই মাজারের সামনে গিয়ে থামলাম। থামার পর আমি ওনাকে বললাম যে ঠিক আছে তাহলে এখন আমার ভাড়াটা আমাকে মিটিয়ে দিন, আমি এখন চলে যাই। তখন উনি তখন আরেকবার বললেন, ওই আমি গাড়ি ওঠার পর যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় যাবেন, তারপর উনি ফার্স্ট টাইম আমার সাথে তখন কথা বললেন। তো কথা বলার পর উনি আমাকে বললেন যে তুমি এখানে দাঁড়াও, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, তখন এই গাড়ি দিয়ে আমি আবার আমার বাসায় চলে যাব, যেখান থেকে আমাকে পিক আপ করেছো সেখানেই আমাকে নামিয়ে দিয়ে আসবে। তো আমি উনার কথা মতো সেখানে দাঁড়ালাম, চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, সেখানে যাওয়ার মানে উনার যেখানে গন্তব্য সেখান থেকে আমার বাসা খুব কাছে, তাহলে এখান থেকে যদি যাই তাহলে আমি এক্সট্রা একটা ইনকামও করতে পারছি, কারণ আমার এক্সট্রা টাকার বেশ দরকার ছিল। আমার কাছে সেভিংস কিছু ছিল কিন্তু এটা মাসের শুরু ছিল। আমার আজও মনে আছে তারিখটা ছিল 2 তারিখ, আর 5 তারিখের মধ্যে আমার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইউটিলিটিস বিল যা কিছু আছে সবকিছু দিতে হয়। বোনেরা লেখাপড়া করছে, তাদের টিচারের খরচ দিতে হয়, সবকিছু দিতে হয়। আমি তো সারা মাস গাড়ি চালিয়ে কিছু টাকা সেভ করে রাখতাম এই সমস্ত খরচাদির জন্য, বাসার খরচের জন্য। তারপরও কিছু টাকা আমার কাছে কম পড়ছিল, তাই আমি চিন্তা করছিলাম যে আজ কিছুক্ষণ বেশি সময় গাড়ি চালাই। তো গাড়ি চালানোর পর তাহলে হয়তো বা কিছু বেশি টাকা যদি ইনকাম হয় তাহলে হাতেও কিছু টাকা থাকলো, এই চিন্তা করে মেনলি আসলে আমি বেরিয়েছিলাম। কিন্তু আসলে আমার যতটুকু মনে হয় আমার কপালটাই খারাপ ছিল, না হলে তো এরকম বৃষ্টি হতো না আর যাত্রীও বৃষ্টির জন্য এত কম পেতাম না। তো আমি এইসব ভেবেই মানে ওখানে অপেক্ষা করার জন্য রাজি হয়ে যাই, চিন্তা করি যে ঠিক আছে যেহেতু এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে তাহলে করি না। তো আমি সেখানে দাঁড়ালাম, দাঁড়ানোর কিছুক্ষণ পর দেখি যে মোটামুটি 10 মিনিট পার হয়ে গেছে, উনি আসছেন না। তো উনি যেহেতু আসছেন না তো আমি আরে কিছুক্ষণ অপেক্ষা করি। মোটামুটি 20 মিনিট যখন হয়ে যায় তখন আমি চিন্তা করি না উনি তো অনেক বেশি লেট করছেন। তো আমি ফোনটা হাতে নিয়ে অন করে ওনাকে একটা ফোন দেওয়ার কথা চিন্তা করি, কিন্তু ফোন যেই হাতে নিলাম কিছুটা দূর থেকে আমি ওনাকে আবার আসতে দেখলাম। তো তখন আমি আর ফোনটা অন করলাম, আমি চিন্তা করলাম ঠিক আছে চার্জিং যেহেতু দেখছি মোটামুটি 30% চার্জ হয়েছে, যদিও এটা খুবই একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে আমার ফোন এত স্লো চার্জ হচ্ছে, এটা সচরাচর কখনো হয় না।
তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ফুল চার্জ হোক, আর বৃষ্টি বাদলের দিনে তো কারেন্ট চলে যায়, যদি বাসায় গিয়ে কারেন্ট না থাকে তাহলে তো পরের দিন বিপদে পড়ে যাব। এই জন্য গাড়িটি ফোনটা চার্জ দিয়ে রেখেছিলাম আর অন করিনি। তো উনি গাড়িতে এসে উঠলেন, উঠার পর আমরা রওনা দিলাম। রওনা দিয়ে কাঁচা রাস্তা পেরিয়ে আবার যখন মেইন রোডে উঠলাম তখন দেখলাম যে এখন মেইন রোডে আরো বেশি পরিমাণ পানি। মানে কিছুক্ষণ গাড়ি চালালে হয়তো বা আমার গাড়ির সাইলেন্সারে পানি ঢুকে যাবে এবং আমার গাড়িটা বন্ধও হয়ে যেতে পারে। তো আমি গাড়ি চালাচ্ছি, এমন সময় হুট করে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমার গাড়িটা কিছু দূর যাওয়ার পর গাড়িটা বন্ধ হয়ে গেল, একদম হুট করেই বন্ধ হয়ে গেল। তো যেহেতু রাস্তার মাঝখানে গাড়িটা বন্ধ হয়েছিল তাই আমি গাড়ি থেকে নেমে আর গাড়ির স্টিয়ারিংটি একটু মানে মুভমেন্ট করে গাড়িটাকে একটু ঠেলে ঠুলে কোনো রকমে খুব কষ্টে গাড়িটাকে আমি একটু রাস্তার সাইডে নিলাম। আসলে সেদিন এত পরিমাণ পানি ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ির ওজন হয়তোবা 1.5 গুণ বেড়ে গিয়েছে। নর্মালি গাড়ি এর আগেও নষ্ট হয়েছে, আমি ধাক্কা ধাক্কা যখন দিয়েছি তখন আমার কাছে এতটা কষ্ট লাগেনি, কিন্তু আজ আমি যে রাস্তাটা আবার স্বেচ্ছেটা পিচ লাগাচ্ছিলাম, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, এর মধ্যে গাড়িতে একজন মহিলাও বসে আছে, তো গাড়ির ওজনটা আমার কাছে স্বাভাবিকের থেকে অনেক বেশি মনে হচ্ছিল। তো গাড়িটা ধাক্কা দিয়ে আমি একটা সাইডে নিয়ে যাওয়ার পর খেয়াল করি যে যখন আমি গাড়ি ধাক্কা দিচ্ছিলাম বারবার একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। আমার গাড়ির পেছনে যে স্টোরেজটা আছে সেটার যে ডোরটা সেটা বারবার খালি ওপেন হয়ে যাচ্ছিল। আমি বারবার খালি সামনে এসে মানে ওই আমার গাড়ির ভেতরে বোতাম টিপে মানে বা বাটন টিপে আমি ওটা বন্ধ করছিলাম। তো যতবারই বন্ধ করি আমি মোটামুটি আমার যতটুকু মনে পড়ে 3 থেকে 4 বার আমি গাড়িটা পেছন থেকে ধাক্কা দিই, কারণ যেহেতু মাঝখানে ছিল গাড়িটা। তো ধাক্কা দিতে প্রথমবার ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সময় হুট করে ওই ডোরটা ওপেন হয়ে গেল, তারপর আবার বন্ধ করলাম, এরকম 4-5 বার এরকম হলো। হওয়ার পর আমি কোনো রকমে গাড়িটাকে সাইড করে নিলাম। পরে চিন্তা করলাম আচ্ছা থাক, এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য এরকম হচ্ছে, পানি ঢোকার কারণে হয়তো বা সিস্টেম জ্যাম হয়ে গিয়েছে। তো এরপর যখন সবকিছু ঠিকঠাক করে রাস্তার পাশে নিয়ে দাঁড়ানোর পর চিন্তা করলাম এখন কি করব, আর তো কোনো মানুষ নাই, রাস্তাঘাটে কাউকে দেখছি না, তো এই মহিলাকে নিয়ে এখন সারা রাত গাড়ির ভিতরে কিভাবে থাকবো। তো তারপর ওনাকে বললাম যে আপা, যদি কিছু মনে না করেন, আপনি কিন্তু চাইলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে ফোন দিয়ে আপনি চলে যেতে পারেন, অসুবিধা নেই, আমাকে আপনার ভাড়াও দিতে হবে না এটার জন্য, আমি যে আপনাকে নিয়ে এসেছি সেটা ভাড়া দিলেই হবে, শুধু এইটুকু রাস্তার জন্য ভাড়া দিতে হবে না, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, সমস্যা নেই, কারণ এত রাতে যেহেতু আমার গাড়িটা বন্ধ হয়ে আছে আমি তো আপনাকে কোনোভাবে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো না। তো মহিলা বেশ কিছুক্ষণ চুপ থাকলেন, মোটামুটি 3-4 মিনিট উনি মানে নীরবতাই পালন করলেন। তো এরপর উনি হুট করে আমাকে বললেন যে শোনো, একটা কথা বলি তোমাকে। আমি জিজ্ঞেস করলাম যে জি বলুন। উনি বললেন, আমাকে আমার বাসা থেকে পিক আপ করেছে কে? তখন আমি উত্তর দিলাম যে হ্যাঁ আমি করেছি। তখন বলল ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে তুমি পিক আপ করেছো তাহলে তুমিই আমাকে বাসায় পৌঁছায় দেবে। এই কথাটা শুনে আমি বেশ বিপদেই পড়ে গেলাম যে আমি এটা কিভাবে করব, কারণ আমি তাকে বললামও যে এখন তো অনেক রাত আর গাড়ি ঠিক হতে হতে মোটামুটি সকাল হয়ে যাবে, আর সকাল এতক্ষণ পর্যন্ত আপনি গাড়িতে আমার সাথে কিভাবে ওয়েট করবেন। উনি বললেন যে আমার কোনো সমস্যা নেই। এই কথা বলে উনি চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারলাম যে উনি ওনার মানে সিদ্ধান্তে অনড়, উনি কিছুতেই মানে গাড়ি থেকে নামবেন না। এমনও হতে পারে যে উনি হয়তো ভয় পাচ্ছিলেন যে রাতের বেলা এরকম বৃষ্টি বাদলের দিনে এরকম মানে পানির রাস্তায় উনি যাবেন কিভাবে বা কোথায় যাবেন, তো এই জন্য হয়তো উনি ভয়ও পাচ্ছিলেন। তো আমি চিন্তা করলাম যাতে ঠিক আছে উনি থাক, অসুবিধা নেই। তো আমার আবার মানে এতক্ষণ যাবৎ বাইরে ছিলাম আর বৃষ্টি ছিল, তো আমার হুট করে প্রকৃতিরটাকে সাড়া দেওয়ার জন্য আমার একটু গাড়ির বাইরে বাইরে বেরিয়ে দেখি যে রাস্তার পাশে একটা ঝোপঝাড় আছে, সেখানে গিয়ে আমি একটু হালকা হয়ে নিই। তো হালকা হয়ে যখন আমি পেছনের দিকে মুড়ি, আমি মানে অবাক হয়ে যাই যে আমার গাড়ি মানে স্টার্ট হয়ে বসে আছে, যেখানে আমার গাড়িকে আমি বহুতবার সেলফ দিয়েও মানে স্টার্ট করার চেষ্টা করেছি কিন্তু স্টার্ট হয়নি। বা আমি আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে গাড়ির ব্যাটারিও ডেড হয়ে গিয়েছে, মানে গাড়ির কোনো, আমি যে সেলফ দিচ্ছি গাড়ির কোনো প্রতিক্রিয়াই নেই, মানে স্টার্ট হওয়া তো দূরের কথা, কোনো সাউন্ডও হচ্ছে না। তো হুট করে গাড়িটাকে এভাবে অন দেখে, হেডলাইট অন, আবার দেখি যে ভেতরে ইঞ্জিনও চালু হয়ে আছে। আমি এসব দেখে মানে খুব অবাক হয়েছে যে এটা কিভাবে সম্ভব, এটা এমন কিভাবে হলো যে যেই গাড়ি আমি এতক্ষণ ট্রাই করলাম স্টার্ট করার জন্য, সেটা কিভাবে হুট করে স্টার্ট হয়ে গেলো। এমন না যে বৃষ্টি কমে গিয়েছে বা হচ্ছে রাস্তার পানি কমে গিয়েছে, রাস্তা থেকে পানি নেমে গিয়েছে, যার কারণে হয়তো বা গাড়ির ভেতর থেকে পানি নামার কারণে গাড়িটা স্টার্ট হয়েছে, এমনও কিন্তু ছিল না। তো গাড়িটা স্টার্ট হয় নিজের থেকেই। আমি তো খুব খুশি, আল্লাহর কাছে শুকরিয়া জানাতে থাকি যে আল্লাহ তুমি এত বড় একটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করলে। তো গাড়িতে উঠে আমি আবার খুব ধীরে ধীরে এবার গাড়িটা চালানো শুরু করি। আমি চাচ্ছিলাম না যে রাস্তার পানিগুলো খুব বেশি নড়াচড়া করুক, যাতে করে গাড়ির ভিতর বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারে। এদিকে খেয়াল করছিলাম যে গাড়ির মানে আমার যে ডোর আছে সেই ডোর দিয়েও হালকা হালকা পানি ঢুকছে, এত পরিমাণ পানি ছিল। তো আমি গাড়ি চালাতে চিন্তা করছি, আবার যেহেতু পানির লেভেল আরো বেড়ে যাচ্ছে, আবার না কখন গাড়িটা বন্ধ হয়ে যায়।
এরকম ভয় পেয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। স্পিড বেশ কম, মোটামুটি আমার যতটুকু মনে হয় 20-25 কিলোমিটারের মতো স্পিড ছিল আমার তখন। তো গাড়ি চালাতে চালাতে হুট করে আবার একই কাজ হলো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, গাড়িটা আবার রাস্তায় বন্ধ হয়ে গেল। রাস্তায় আবার বন্ধ হয়ে যাওয়ার পর আমি তখন বেশ নিরাশ হয়ে গেলাম। বারবার আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, এটা কোন বিপদে ফেললে আজকে, এরকম কিভাবে কি করব, আমার শরীরটাও আর চলছে না। একে তো বৃষ্টি, ভিজেছি, ঠান্ডাও লাগছে, মাথা মুছতে পারিনি, নাক দিয়ে পানি পড়ছে, আর খুব হাঁচিও আসছে, আর খুব ঘুমও ধরছে আমার, কারণ বোরিং লাগছে খুব, শুধু শুধু এভাবে কিভাবে বসে থাকা যায়। তো এই কারণে আমি চিন্তা করলাম যে এখন যদি বাসায় গিয়ে একটু ঘুমাতে পারতাম তাহলে হয়তো খুব শান্তি পেতাম, কিন্তু সেটাও হলো না, গাড়িটা বন্ধ হয়ে পড়েছে। আমি তখন ওনাকে আবার বললাম যে আপা, আপনি কিন্তু চাইলে আসলেই চলে যেতে পারেন, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আর যেহেতু এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সামনে পানি বেশি, বৃষ্টি আরো বাড়ছে, এতক্ষণ যেরকম বৃষ্টি পড়ছিল তার থেকেও অনেক বেশি বৃষ্টি এখন হচ্ছে। আর যেহেতু বৃষ্টি বাড়ছে, সেক্ষেত্রে তো এমনও হতে পারে যে বৃষ্টি আরো বাড়বে বা এরকম অবস্থায় থাকবে। আর যদি বৃষ্টি এরকম থাকে আর রাস্তায় পানিও এরকম থাকে, তাহলে তো গাড়ি স্টার্ট হয়েও কোনো লাভ নেই। কারণ হচ্ছে গাড়ি স্টার্ট হলে কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যাবে, যেটা একটু আগে হলো। আর এরকম বারবার বন্ধ অন হলে তো আমাদের গন্তব্যে পৌঁছাতে আজকে সারা রাত লেগে যাবে। তো উনি কোনো কথাই বললেন না, জাস্ট হাতের ইশারায় আমাকে যতটুকু বললেন যে চুপ থাকতে বললেন। তো এখন তো এই গাড়ির ভিতরে উনি আর আমি দুজনেই চুপচাপ বসে আছি, ভাল লাগছিল না। আমি তখন চিন্তা করলাম যে মোবাইলটা অন করে মোবাইলটা চালাতে থাকি, যদি একটু ভালো লাগে। তো যখনই মোবাইলে হাত দিতে যাব, তখন উনি আমাকে বললেন, তুমি কি করো? আমার সম্বন্ধে উনি জানতে চাইলেন। তখন আমি বললাম যে আমি তো যেহেতু উবার চালাচ্ছি, তাহলে তো অবশ্যই উবার ড্রাইভার। তখন উনি আমাকে বললেন যে না, তুমি তো উবার চালাচ্ছ, ঠিক আছে, এটা ফ্যামিলির জন্য চালাচ্ছ, কিন্তু এমনিতে তোমার পেশাটা কি? তুমি কি লেখাপড়া করছো, নাকি কোনো চাকরির বাইরে এটা কি পার্ট টাইম হিসেবে করছো কিনা? আমি আসলে এমন কোনো মানুষ ছিলাম না যে একটা অপরিচিত মানুষ আমার কাছে কোনো কিছু জানতে চাইলেই আমি তার কাছে সেটা বলে দেবো বা জিনিসপত্র খুব একটা শেয়ার করব। আসলে মানুষ হিসেবে বেশ ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ আমি। খুব কথাবার্তা খুব একটা বলতে চাই না বা বলতে পারিও না, আসলে মানুষের সাথে মিশতে পারি না খুব একটা আমি। তো যেহেতু মিশতে পারি না, তাই দেখা যায় যে প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলিও না। যতগুলো প্যাসেঞ্জার আমি আমার এখানে রাইড শেয়ারিং জন্য উঠাই, তাদেরকে আমি জাস্ট ডেস্টিনেশনটা কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে জিজ্ঞাসা করি, আর প্রয়োজন না পড়লে অ্যাপে যদি দেখাতে থাকে, অ্যাপে তো নর্মালি দেখায়, যদি কোনো কারণে জিজ্ঞেস করতে হয় সেক্ষেত্রে জিজ্ঞেস করে নিই। কারণ অনেক সময় অনেকে করতো কি, ডেস্টিনেশনটা মিডওয়েতে চেঞ্জ করে দিত, তখন রিজন জিজ্ঞেস করতে হতো। সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের সাথে টুকটাক কথাবার্তা বলতাম, যতটুকু না বললেই না। তো উনি আমাকে জিজ্ঞেস করতে থাকেন যে আমি কি করি। তখন আমি বললাম যে আমি একজন ছাত্র, বর্তমানে আমি বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন উনি আমাকে বললেন যে তোমার বাবা মা কয়জন আছে ফ্যামিলিতে? আমি বললাম যে আমার বাসায় আছে আমার মা, আমার 3 বোন। তখন উনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাবার খবর কি? তোমার বাবার কথা তো বললে না। তখন আমি বললাম যে আজ থেকে কয়েক মাস আগে আমার বাবা ওই স্ট্রোক করে মারা গিয়েছিলেন। মোটামুটি 20 দিনের মতো আইসিইউতে থাকার পর উনি আল্লাহর কাছে চলে যান। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ থাকেন। উনি চুপ করে বলেন যে আচ্ছা, তুমি যে এই বৃষ্টিবাদলের দিনে উবারটা চালাতে বের হয়েছো, সাধারণত মানুষ এরকম করতে চায় না, তো তুমি কেন বের হো? তোমার কি কোনো সমস্যা আছে, বা তোমার লাইফে কি কোনো প্রবলেম আছে? তখন আমি তাকে বললাম যে, খুব সহজ ভাষাতে উত্তর দিলাম যে প্রবলেম তো সবার লাইফেই থাকে, কারো লাইফে কম, কারো লাইফে বেশি। এখন দেখা যায় যে প্রবলেমের ধরনগুলো আলাদা। কারো দেখা যায় টাকার সমস্যা আছে, কারো আবার দেখা যায় যে সুস্থতা নিয়ে সমস্যা আছে। এরকম বহুত প্রবলেম এক একজনের লাইফে এক একটা থাকে। তা আমি তাকে সেভাবে বুঝিয়ে বললাম যে সবার লাইফে প্রবলেম থাকে, আমার লাইফে প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম। তখন উনি বললেন যে না, আমি তোমাকে বিভিন্ন প্রবলেমের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে তোমার জীবনে কি ধরনের সমস্যা আছে। তো উনি যখন আমাকে এটা জিজ্ঞাসা করলেন, তখন আমি বেশ অবাক হলাম যে উনি আমার কাছে এত কথা জানতে চাইছেন কেন। তো কিছুটা অবাক হওয়ার পরেই আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি আমার কাছে জানতে চাইছেন তাহলে উত্তর দিয়ে দিই। এমনিতেই এখানে বসে বসে বোরিংই লাগছে, ওনার সাথে 2-1টা কথা হলে হয়তো বা সময়টা কেটে যাবে, দেখতে দেখতে সকাল হয়ে গেলে তো ভালোই, ঠিক করানোর জন্য কেউ না কেউ তো পাবোই। তার সাথে কথা বলতে বলতে এক সময় খেয়াল করি যে আমার পেছন থেকে একটা হেডলাইটের আলো এসে পড়ছে। আমি খুব আগ্রহ নিয়ে পিছের দিকে তাকে চিন্তা করি, যদি কেউ আসে তাহলে তো তার কাছ থেকে সাহায্য নিতে পারবো, আর সাহায্য নিতে পারলে তো দেখা যাবে যদি গাড়িটা স্টার্ট করতে পারে তাহলে কিছু দূর তো যেতে পারবো। এই চিন্তা করতে করতে যখন পেছনের দিকে তাকে, তখন দেখি এক ভাই মোটরসাইকেলে করে আসছেন, এবং কিছু দূর আসার পরে, আমাদের একটু কাছাকাছি আসার পরে, মোটামুটি আমাদের থেকে 20-30 মিটার দূরে থাকা অবস্থায় ওনার মোটরসাইকেলটা বন্ধ হয়ে যায়। তো ওনার মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে উনি করে কি, মোটরসাইকেলটা যেহেতু মোটরসাইকেল, হাতে ধাক্কা দিয়ে উনি আস্তে আস্তে নিয়ে যেতে থাকেন। তা আমি তখন চিন্তা করতে থাকি, কি কপাল, আমি গাড়ি নিয়ে বেরোলাম, এটাকে তো ধাক্কা দিয়েও নিয়ে যেতে পারবো না, ওই ভাইটাই তো আমার থেকে ভালো আছে।
তো এইসব চিন্তা করছিলাম কথা বলার মাঝখানে, তখন উনি হুট করে আমাকে বললেন যে তুমি কি চিন্তা করছো আমি কিন্তু বুঝতে পারছি। অন্যের মানে ভালো অবস্থা বা অন্যকে ভালো থাকতে দেখে নিজে কখনো মন খারাপ করতে হয় না, এটা ঠিক না। কারণ আল্লাহ এক একজনকে এক এক রকম রাখেন, এক একজনের ভাগ্য এক একভাবে লিখা, এক একজনের লাইফ এক এক রকম। তো সবাই যে এক ধরনের সুবিধা পাবে সেরকম কিন্তু না। তারপর উনি আমাকে বললেন, তাহলে তুমি তো আমাকে বললে না যে তোমার জীবনে এখন কি সমস্যা। তখন আমি বললাম যে আমার জীবনে এখন সব থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে আমার টাকার সমস্যা। কারণ আমার বাসায় 3 বোন, আমার থেকে বয়সে বড়, তাদের বিয়ে দিতে হবে, 1 নাম্বার সমস্যা। বিয়েতে তো অনেক খরচাদি, আজকালকার দিনে টাকা পয়সার মানে কোনো মূল্যই নেই, তাই বিয়ে দিতে হবে, অনেক খরচাদি আছে। 3 বোন, 3 জনের বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে। আর একটা জিনিস হচ্ছে আমার বাবা আমার মানে সবসময় এটাই বলেছেন যে আমার মাকে যাতে সবসময় খেয়াল রাখে। উনি যাওয়ার আগে দিয়েও এটাই বলে গিয়েছিলেন, যতটুকু কথা উনি বলতে পেরেছিলেন আইসিইউতে থাকা অবস্থায়, ওই সময় উনি বলে গিয়েছিলেন যে আমার মাকে যেন খুব ভালোভাবে দেখে রাখি। তো মায়ের প্রতিও তো সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাকেও তো দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য আমার মোটামুটি টাকার প্রয়োজন আছে। তো উনি আমাকে বললেন, এছাড়া কি আর কোনো সমস্যা তোমার আছে? তখন আমি বললাম যে না, টাকার সমস্যা ছাড়া বর্তমানে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই, পরিবারের সুখ শান্তি সবই আল্লাহর রহমতে আছে। তখন উনি আমাকে এমন একটা কথা বললেন যেটা মানে আমি শুনে খুবই অবাক হয়ে গেলাম। উনি আমাকে বললেন, আচ্ছা তোমার তো আরো একটা সমস্যা আছে, যেটা কথা তুমি আমাকে বললে না। তখন আমি বললাম যে না না, আমার আসলে বলার মতো আর কোনো সমস্যা এই মুহূর্তে নেই। তো উনি আমাকে তখন বললেন যে না, তোমার একটা সমস্যা আছে, তুমি যেহেতু বলছো না আমি বলি তোমাকে। তখন আমি বললাম জি হ্যাঁ বলুন। উনি বললেন যে আমি দেখলাম কিছুক্ষণ আগে যখন বাইরে গেলে তখন তুমি কিছুটা খোঁড়াতে খোঁড়াতে গেলে, তোমার ডান পায়ে মনে হয় কোনো সমস্যা আছে তাই না? তখন আমি বেশ অবাক হলাম যে এটা উনি লক্ষ্য করেছেন, তাহলে যেহেতু আমি বাইরে গিয়েছিলাম উনি লক্ষ্য করেছেন, যদিও উনি কথা বলছেন না কিন্তু সবকিছু লক্ষ্য ঠিকই করছেন। তো তারপর ওনাকে বললাম যে হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকে সমস্যা। অনেক ডাক্তার চিকিৎসক সবকিছু দেখিয়েছে, অনেক টাকা পয়সাও খরচ হয়েছে এটার জন্য, কিন্তু সব ডাক্তার বলেছে যে এটা চিকিৎসাযোগ্য কোনো সমস্যা না, এটা হচ্ছে জন্মগত সমস্যা, এটা কখনোই ঠিক হবে না। তো এটা সমস্যা খুব বেশি না ছিল না, আসলে আমার হাঁটতে প্রবলেম হতো কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তো উনি আমাকে বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার সমস্যাগুলো যাতে সলভ হয়ে যায়। তো এই কথা বলে উনি আবার চুপ করে গেলেন, আর আমি আমার মতো কিছু কথা বলতে থাকলাম। বলতে বলতে একসময় থেমে গেলাম, কারণ একা একা কতক্ষণ কথা বলা যায়। তারপর আমার যেহেতু ঘুম পাচ্ছিল, আমি একটু গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে, সিটটা একটু পিছের দিকে মুভ করে আমি একটু হেলান দিলাম সিটের দিকে। সিটের দিকে হেলান দিয়ে আমি হুট করে ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে মানে আমার গাড়ির জানালার মধ্যে একটা টোকা শুনে, তো টোকা শুনে দেখি যে হাইওয়ে পেট্রোলিং এর যে পুলিশগুলো যায় তারা গাড়ি থামিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি গাড়ি এখানে দাঁড় করেছো কেন, মেইন রোডে দাঁড় করেছো কেন? তো আমি ওনাদেরকে বলি যে রাতে বেলা তো বৃষ্টি হচ্ছিল, তার আমার গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন বললো যে ঠিক আছে, এখন দ্রুত এখান থেকে গাড়ি নিয়ে সরো। তো আমি পিছের দিকে তাকাবো যখন চিন্তা করলাম যে তাহলে আচ্ছা, আমার যখন মাথায় হুশ ফিরল যে মহিলাটা কোথায়, তখন পিছের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি এটাকে স্বাভাবিকভাবে নিলাম, চিন্তা করলাম হয়তোবা সকাল হয়ে যাওয়ায় উনি হয়তোবা অন্য কোনো গাড়িতে চলে গিয়েছেন। তো আমি আমার মতো বাসায় চলে আসলাম। মনটা কিছুটা খারাপ ছিল যে উনি আমাকে তো যাওয়ার আগে দিয়ে ভাড়াও দিয়ে গেলেন না, আমার তো সারা রাতে জার্নিটাই লস হয়ে গেল, আর টাকা পয়সা যে দরকার ছিল কিছু সেটাও তো এলো না, এখন তো আবার ধার দেনা করতে হবে। তো এইরকম মন খারাপ করে বাসায় আসলাম। এসে হচ্ছে গাড়ির ব্যাকডোর মানে ব্যাক স্টোরেজ থেকে জিনিসপত্র বের করতে যাবে, এমন সময় খেয়াল করলাম আমার গাড়ির ব্যাক ডোরে মানে ব্যাক স্টোরেজের মধ্যে 2টা সোনার বার, মানে স্বর্ণের বার, বড় বড় স্বর্ণের বার। আমি এটা দেখে খুব অবাক হলাম, মানে চিন্তা করছিলাম যে এটা কিভাবে এলো এখানে। আমি স্বর্ণের বার 2টা হাতে নিয়ে মানে দৌড়ে আম্মুর কাছে যাই, আম্মুকে গিয়ে বলি যে আম্মু দেখো, গাড়ির ভেতরে 2টা স্বর্ণের বার পেয়েছি। তখন আম্মু স্বর্ণের বার দেখার থেকে আগে আম্মু যেটা খেয়াল করেন সেটা হচ্ছে আমার পা। আম্মু বলে কি ব্যাপার, তুমি পা সোজা অবস্থায় কিভাবে দৌড়ে এলে? আমি তখন খেয়াল করি যে আসলেই তো আমার পা তো আর বাঁকা নেই, আমি তো সোজা অবস্থায় দৌড়ে আসলাম, আমার পা ঠিক হয়ে গিয়েছে। আমি চিন্তা করতে থাকি যেটা কিভাবে সম্ভব যে যে ডাক্তাররা এত চেষ্টা করেও যেখানে আমার পা ঠিক করতে পারেননি সেখানে এই মহিলা জাস্ট বললেন যে উনি দোয়া করবেন, কিভাবে আমার পা ঠিক হয়ে গেল? আর উনার সাথে দেখা হওয়ার পরে আমার পাটা ঠিক হলো, এটা কিভাবে সম্ভব? উনি কে ছিলেন? আমি বারবার চিন্তা করতে থাকি। তখন আম্মু বললেন ঠিক আছে, তোমার পা ঠিক হয়েছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কিন্তু এই যে সোনার বার 2টা আছে এই 2টা কিন্তু উনার আমানত, তো উনাকে ফোন করে এই বার 2টা ওনাকে দিয়ে দাও, হয়তো উনি ভুলে এই 2টা রেখে গিয়েছেন এখানে।
তো আমি মানে ডেস্ক থেকে মোবাইল নিতে ভুলে গেছিলাম, তো মোবাইল নিয়ে আসি। মোবাইল নিয়ে আসার পরে মোবাইলটা অন করি। মোবাইলটা অন করার পরে আমি যে রাইডটা নিয়েছিলাম সেই নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে এক মহিলা ফোন রিসিভ করেন। ওনাকে যখন জিজ্ঞেস করি যে, আপা আপনি তো কাল আমার সাথে রাতে মানে রাইড শেয়ার করেছিলেন, উবার গিয়েছিলেন, তো আপনার কোনো কিছু জিনিস আমার গাড়িতে মানে পড়ে আছে, আমি সেগুলো আপনাকে কি দিয়ে যাবো আজকে? উনি আমাকে বললেন, মানে কি পড়ে আছে তোমার গাড়িতে? তখন আমি বললাম যে, কি কি পড়ে আছে সেটা আমি আপনাকে বাসায় এসে দিই। পরে তখন উনি আমাকে আমাকে বলছেন যে, তুমি কি ধরনের উল্টাপাল্টা কথা বলছো? গতকালকে তো তোমাকে রাইডের জন্য আমি কল করেছিলাম, তারপর হচ্ছে ওই রাইড শেয়ারিং অ্যাপের মধ্যে যখন আমি রিকোয়েস্ট দিলাম, তুমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলা। অ্যাকসেপ্ট করার পর যখন আমি বাইরে এলাম, তখন দেখলাম যে তুমি গাড়ি স্টার্ট করে সামনের দিকে চলে গেলে, পেছন দিকে তো ফিরেও তাকালে না। তোমার জন্য আমার ফ্লাইট মিস হয়েছে, আমার অনেক সমস্যা হয়েছে। এগুলো বলে উনি মানে মোটামুটি রাগারাগি করে আমার সাথে ফোন কেটে দিলেন। তো ফোন কেটে দেওয়ার পর আমি চিন্তা করতে থাকি, ওই মহিলা যদি আমার সাথে রাইড শেয়ারিং না করেন, তাহলে মানে আমার সাথে এটা কে ছিল? এই ভাবনাটা আমি সারা দিন ভেবেছি, কিন্তু কোনো আনসার পাইনি। তারপরও আম্মু আমাকে যেটা বললেন যে সেটা হচ্ছে মানে আল্লাহ হয়তো বা কাউকে উসিলা করে আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সেই সোনার বার দুটো বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার ব্যবসা খুব ভালো চলছে। আমার 3 বোনের বিয়ে দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে নিজের বাড়িও কিনেছি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। এখনো মাঝে মাঝে মানে যখন ওই মহিলার কথা মনে হয়, আমি জানি না উনি মানুষ ছিলেন না আল্লাহর সৃষ্টি অন্য কোনো জীব ছিলেন, হয়তো বা জিন ছিলেন। তো আমি মন থেকে এখন পর্যন্ত উনার জন্য সবসময় দোয়া করি, আল্লাহর কাছে সবসময় বলি যে উনি যেখানেই থাকুক ভালো থাকুক। উনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আল্লাহ তোমার উসিলা হয়ে সবসময় দোয়া করি ওনার জন্য যে উনি যেখানেই থাক ভালো থাক। তো এই ছিল আমার ঘটনা, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো সামিন ভাইয়ের ঘটনা এই পর্যন্তই ছিল। উনি এভাবেই ওনার ঘটনাটি শেষ করেছেন। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে।